দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা বাংলা ব্যাকরণের সমাস বিষয়ে আলোচনা করছিলাম। আজ আমরা বাংলা সমাসের দুটো সমাস নিয়ে আলোচনা করতে চাইছি। একটা হলো অব্যয়ীভাব সমাস এবং দুই হলো দ্বিগু সমাস। আগের ক্লাসগুলো একটু মনে করার চেষ্টা করো তোমরা। প্রথমের ক্লাসে আমরা বলেছিলাম যে প্রধান যে 6টা সমাস আছে, অর্থ প্রাধান্যের ভিত্তিতে আমরা সেই 6টা সমাসকে 4টে দলে বা 4টে গ্রুপে আমরা ফেলেছিলাম। একে বলেছিলাম পূর্বপদ এবং পরপদ উভয় পদের সমান প্রাধান্য থাকবে। এই দলে আমরা একটা সমাসই পড়ে, সেটা হলো দ্বন্দ্ব সমাস। 2 নম্বরে বলেছিলাম পূর্বপদ এবং পরপদ কোনো পদেরও অর্থ প্রাধান্য থাকবে না, অন্য পদের অর্থ প্রাধান্য থাকবে। এই দলেও একটা সমাসই পড়েছিল, সেটা হলো বহুব্রীহি সমাস। 3 নম্বরে বলেছিলাম পূর্বপদের অর্থ প্রাধান্য। আজ আমরা এই যে 3 নম্বর, এখানেও কিন্তু একটা সমাসই পড়ে, সেটা হলো অব্যয়ীভাব সমাস। আজ আমরা সেই অব্যয়ীভাব সমাস নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর আমরা পরের যেটা বললাম যে দ্বিগু সমাস, সেটা নিয়ে আলোচনা করব। অব্যয়ীভাব সমাস নামটা একবার ভাবার চেষ্টা করো, এটাকে একটু বিশ্লেষণ করে নেব। অব্যয়ীভাব মানে অব্যয়ের একটা ব্যাপার আছে, অব্যয়ের ভাব এখানে প্রধান হবে। অব্যয়ীভাব নিশ্চয়ই অব্যয়ের ভাব যদি প্রধান হয়, তাহলে নিশ্চয়ই সেটা পূর্বপদে থাকবে, কারণ এই সমাসের বৈশিষ্ট্যই হলো পূর্বপদের অর্থ প্রাধান্য। অব্যয় কি এর আগে তোমরা পড়েছো, জেনেছো অব্যয় জিনিসটা কি, তবু আমি একটু আলোচনা করে দিতে চাইছি। অব্যয় মানে কতগুলো পদ আছে যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, এই পদগুলোকেই আমরা অব্যয় বলি। ব্যয় বা পরিবর্তন জিনিসটা কীরকম, যেমন এবং, ও, কিন্তু, এগুলো সব অব্যয়, তোমরা জানো সব। তা যদি বলি এগুলোর লিঙ্গ পরিবর্তন করি, যদি এবং কোন লিঙ্গ, না হয় না। বচন লিঙ্গ ভেদে পদগুলোর কোনো পরিবর্তন হবে না। অন্য পদগুলোর বচন পরিবর্তন করলে বচন পরিবর্তন হবে, এক বচনকে বহু বচন করা যাবে। লিঙ্গ পরিবর্তন, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ করা যাবে, কিন্তু এবং, ও, কিন্তু এগুলোর ক্ষেত্রে এগুলো হয় না। এগুলো হলো অব্যয় পদ। বাংলায় এই যে অব্যয়, এর ব্যাপ্তিটা অনেকখানি। কীরকম, আমরা বাংলায় পদকে 5টা ভাগ তোমরা জানো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। কিন্তু ইংরেজির ক্ষেত্রে তোমরা দেখেছো 8টা। কি করে বেড়ে গেল, সেও তো ভাষা। কিন্তু এখানে ওই যে ইংরেজিতে যেটা প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই সমস্তটাই কিন্তু বাংলায় হলো অব্যয়। এখানে এবং, ও, কিন্তু এগুলো অব্যয়। আবার সাবাস, ছিছি, দূর, এগুলো অব্যয়। আবার যেগুলো অনুসর্গ দ্বারা দিয়া, সেগুলো অব্যয়। তার মানে এর ব্যাপ্তিটা অনেক বেশি। এখন এই যে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে এই অব্যয়গুলোর মধ্যে যেগুলো উপসর্গ, সেই উপসর্গগুলো কিন্তু অব্যয়। এই উপসর্গের কাজটাই এই জায়গায় বেশি আছে। উপসর্গগুলো যে অব্যয়, সেটা তোমরা উপসর্গের যখন সংজ্ঞা তৈরি করেছিলে, সেখানে তোমরা দেখেছো যে সকল অব্যয় দিয়ে শুরু হয়েছে। এবং এই যে উপসর্গটাও কিন্তু তারও বিস্তৃতি অনেকখানি। তোমরা জানো সংস্কৃতে 20টা উপসর্গ আছে, প্র, অপরা, অপসম, নি, অব, অনু, নির, দূর, বি, অধিপি ইত্যাদি। বাংলায়ও অনেক নিজস্ব উপসর্গ আছে, অ, আ, নি, পাতি ইত্যাদি। তারপরে বাংলা শব্দভাণ্ডারে অনেক বিদেশি শব্দ এসেছে, নানা বিদেশি শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। সেখানেও কিন্তু বিদেশি ভাষার হাত ধরে অনেক উপসর্গ এসেছে। গড়, খাস,
খাস খবর, গড় হাজির, এই যে গড়, খাস, হেড, মিনি বাস, এই যে মিনি, এইগুলো সব কিন্তু কি উপসর্গ। এখন এই যে উপসর্গ দিয়েই কিন্তু অব্যয়ীভাব সমাসগুলো বেশিরভাগই তৈরি হয়েছে। এইগুলো যেহেতু অব্যয়, তাহলে অব্যয়ের ভাব সেখানে প্রধান হবে। আচ্ছা, উদাহরণ দিচ্ছি কীরকম। যেমন ধরো গড়মিল। এই যে গড়মিল, এটা গড় হলো অব্যয়, মিলের অভাব গড়মিল। দুর্ভিক্ষ, দূর, এটা হলো অব্যয়, এটা সংস্কৃত, হ্যাঁ এটা হলো সংস্কৃত উপসর্গ। দূর, দূর বি অধিকপি ইত্যাদি যে বললাম, তাহলে দুঃ যুক্ত ভিক্ষা, ভিক্ষা দুর্ভিক্ষ, দুঃ যুক্ত ভিক্ষ, এই যে দূর সেটা বিসর্গ হয়ে গিয়ে ওই রজাত বিসর্গ যেটা আগে তোমরা পড়েছো জানো, সেটা হয়েছে। যাই হোক, এই যে গড়, দূর, এই সমস্ত উপসর্গ দিয়ে এগুলো তৈরি হয়েছে। এবং দেখো পূর্বপদের যে অর্থ প্রাধান্য, এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এই যে গড়মিল, মিলের অভাব গড়মিল, এখানে গড় যে অব্যয়টা আছে সেই অব্যয়ের অর্থই কিন্তু প্রধান হচ্ছে, গড়, এটার উপর জোর দেওয়া হচ্ছে। দুর্ভিক্ষ, দূর মানে অভাব, এই অর্থটা প্রকাশ করছে দূর এই অব্যয়টার মধ্য দিয়ে। তাহলে সেই অভাবের অর্থই এখানে প্রধান হচ্ছে, সেই জন্যই হলো অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য। এবার এই সমাসের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। অন্যান্য যে সমাসের ক্ষেত্রে দেখবে ব্যাসবাক্যের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। যেমন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ওই ও দিয়ে এবং দিয়ে সেগুলো হয়ে যায়, পিতা ও পুত্র, পিতা পুত্র ইত্যাদি। এখানে কিন্তু একইভাবে হবে না। সমাসবদ্ধ পদটাকে ভালো করে আগে ভেবে নিতে হবে, ভেবে নিয়ে অর্থ বুঝে সেইভাবে শব্দ এনে কিন্তু তোমাকে ব্যাসবাক্যগুলো করতে হবে। যেমন ধরো এখানে এই যে দুটো যে উদাহরণ প্রথমে দিলাম, গড়মিল, মিলের অভাব গড়মিল, দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, অভাব অভাব দিয়ে হয়ে যাবে, কিন্তু সব জায়গায় তো অভাব দিয়ে হবে না। যদি বলি উপকূল, সেখানকার কুলের অভাব নয়, উপকূল জিনিসটা কি আগে তাহলে ভেবে নিতে হবে কি জিনিসটা, মানে কুলের কাছাকাছি যেটা, সেটাকে উপকূল বলা হয়। তাহলে কুলের সমীপে বা নিকট, এটা বোঝাতে হচ্ছে। তাহলে যেহেতু, তাহলে সমাসবদ্ধ পদটাকে ভেবে নিয়ে আমাকে শব্দটা সেইভাবে নিয়ে আসতে হবে। যদি বলি প্রতিদিন, কিভাবে, তাহলে প্রতিদিনের ব্যাসবাক্য কী হবে, তাহলে আগে এই শব্দটাকে ভালো করে ভেবে নাও, যে সমাসবদ্ধ পদটাকে ভেবে নাও। প্রতিদিন, দিন দিন প্রতিদিন, তাহলে দিন দিন শব্দটা প্রয়োগ করে প্রতিদিন কথাটা ব্যাসবাক্যটা তোমরা তৈরি করে ফেললে। যদি বলি প্রশাখা, প্রশাখা, সেখানটা কি হবে, তাহলে প্রশাখা জিনিসটাকে আমাকে ভেবে নিতে হবে। শাখা, প্রশাখা, এখানে কিন্তু শাখা থেকে প্রশাখা বেরোচ্ছে, সে আরও ছোট, আরও ক্ষুদ্র, তাহলে সেখানে তোমাকে শব্দ আনতে হবে ক্ষুদ্র শাখা সমান প্রশাখা। এই যে এই ব্যাপারটা রপ্ত করতে গেলে তোমাদের যেটা করতে হবে, অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত অনেকগুলো ভালো করে পড়ে নিতে হবে। তাহলে তোমাদের মধ্যে একটা ধারণা এসে যাবে কিভাবে তোমরা ব্যাসবাক্যগুলো তৈরি করবে। এখানে আমি একটা তালিকা তৈরি করেছি, এই জায়গাটা তোমরা দেখার চেষ্টা করো। তার আগে আমরা যে সমাস, অব্যয়ীভাব সমাসের সংজ্ঞাটা তৈরি করে নিতে হবে। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদে অর্থ প্রাধান্য থাকবে, অব্যয় থাকবে, এই ব্যাপারটা রয়েছে। তাহলে আমি সমাসের সংজ্ঞায় কি বলবো, যে সমাসে পূর্বপদ, অব্যয় বা উপসর্গের সঙ্গে পরপদ বিশেষের সমাস হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। মিটে গেল। এবার দেখো অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছি। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস হয়। বিভিন্ন অর্থ বলতে সামীপ্য অর্থে, সামীপ্য মানে নিকট, কুলের সমীপে উপকূল, কণ্ঠের সমীপে উপকণ্ঠ। অভাব এই অর্থেও হয়, ওই যে দুটো আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম ওই দুটোই, দুর্ভিক্ষ, হাভাদ বা গড়মিল, এগুলো হলো অভাব অর্থে। আবার সাদৃশ্য অর্থে অনেক অব্যয়ীভাব সমাস হয়। যদি বলি উপগ্রহ, উপদ্বীপ, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সাদৃশ্য অর্থে কিন্তু
এই শব্দবন্ধটা তৈরি করা হয়েছে বা সমাসবদ্ধ পদটা তৈরি করা হয়েছে। উপগ্রহ, গ্রহের সদৃশ মানে গ্রহের মতোই প্রায় আর কি। উপদ্বীপ, দ্বীপের সদৃশ মানে তার মধ্যে একটা সাদৃশ্য আছে। এবার কতগুলো ক্ষেত্রে দেখো সীমা ও ব্যাপ্তি অর্থ হয় আকণ্ঠ, আজীবন, এগুলোর ক্ষেত্রে কি হয় ব্যাপ্তি, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, আজীবন জীবন পর্যন্ত। আবার অনতিক্রম অর্থেও অনেকগুলো অব্যয়ভাব সমাস হয়, যথারীতি, তারপর যথাসাধ্য, এইগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলো অর্থ বুঝে নিয়ে তোমাদের করতে হবে। যথারীতি, রীতিকে অতিক্রম না করে, যথারীতি মানে যে রীতি সে রীতিটাকে মেনেই এই জিনিসটা বোঝাতে যথারীতি। তাহলে রীতিকে আমি অতিক্রম করছি না, তাহলে সেখানে বলতে হবে রীতিকে অতিক্রম না করে। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। আবার বিপসা অর্থ হয়, বিপসা মানে হলো বারবার পুনঃ পুনঃ। প্রতিজন, জনে জনে, প্রতিজন। প্রতিরোজ বা হর রোজ, রোজ রোজ, হর রোজ। ক্ষুদ্রতা অর্থে প্রশাখা, আগে উদাহরণটা আমি ব্যাখ্যা করেছি। ক্ষুদ্র শাখা, প্রত্যঙ্গ, ক্ষুদ্র অঙ্গ। আবার যোগ্যতা অর্থ কতকগুলো হয়, এইভাবে তোমরা উদাহরণগুলো, অনেকগুলো উদাহরণ ভালো করে দেখে রাখবে, তাহলে হবে। অনুভাব, অনুধ্যান, এই ধরনের শব্দবন্ধ যদি থাকে বা সমাসবদ্ধ পদ থাকে, সেক্ষেত্রে ভাববে যে এখানে যোগ্য অর্থে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাবের যোগ্য, ধ্যানের যোগ্য, ভাবের যোগ্য অনুভাব, ধ্যানের যোগ্য অনুধ্যান। পশ্চাৎ, পশ্চাৎ অর্থ অনেকগুলো অব্যয়ভাব সমাস হয়। অনুগমন, অনুগমন মানে গমনের পশ্চাৎ, কেউ হয়তো যাচ্ছে তাকে তার পিছনে যাওয়া, পশ্চাতে অনুগমন, তাকে অনুসরণ করা, অনুগমন। গমনের পশ্চাৎ অনুগমন, তাপের পশ্চাৎ অনুতাপ। সম্মুখ, এই অর্থ হয় প্রত্যক্ষ, এই যে প্রত্যক্ষ, প্রত্যক্ষ অক্ষ মানে অখি, আঁখি চোখ, অক্ষির সম্মুখে প্রত্যক্ষ। অনুদান, দানের সম্মুখে অনুদান। অত্যয় বা আধিক্য অর্থেও হয় অনেক অব্যয়ভাব সমাস, যেমন অতিবৃষ্টি, অত্যাচার, এগুলোর ক্ষেত্রে কি হয় আধিক্য। অতিবৃষ্টি, বৃষ্টির আধিক্য বলতে পারো, বা বৃষ্টির অত্যয় বলতে পারো। বৃষ্টির অত্যয় মানে অতিরিক্ত বৃষ্টি, বৃষ্টির অত্যয় অতিবৃষ্টি। আচারের অত্যয় অত্যাচার, এইগুলো বা আধিক্য, এটা তোমরা বলতে পারো। তাহলে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে তোমাদের এটা মনে রাখতে হবে এবং অনেকগুলো দৃষ্টান্ত ভালো করে পড়ে রাখতে হবে। এরপরে আমি চলে আসি পরের সমাসটা, যেটা আলোচনা করব বলেছিলাম, দ্বিগু সমাস। দ্বিগু সমাস, এই যে ছটা মূল সমাস, সেই ছটা মূল সমাসের যে চারটে গ্রুপ আমরা বলেছিলাম প্রথমে, পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্যের ভিত্তিতে, এটা 4 নম্বরে পড়ছে। 4 নম্বরে কি বলেছিলাম, কারণ 4 নম্বর তো পড়বেই, কারণ তিনটে গ্রুপের মধ্যে একটা 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 করে পড়ে গেছে, বাকি রয়েছে প্রধান সমাস আর তিনটে, সেই তিনটে কিন্তু ওই 4 নম্বর গ্রুপে পড়ছে। 4 নম্বরে কি বলেছিলাম, পরপদের অর্থ প্রাধান্য থাকবে। পরপদের অর্থ প্রাধান্য কোন কোন সমাস, যেগুলো পড়ে রইল, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস আর কর্মধারয় সমাস। আজকে তাহলে দ্বিগু সমাসটা আলোচনা করে দিই। দ্বিগু, এটাও একটু নামটা একটু ভেবে নেওয়ার চেষ্টা করো। দ্বি, দয় বয় হস্যই দ্বি, দ্বি মানে দুটো সংখ্যা, তাই তো, দ্বিতীয়, হ্যাঁ। দ্বিগুণ, দ্বি হলো সংখ্যা, দুটো, দ্বি দুই বোঝাচ্ছে। দ্বিগু, এটা শব্দটা কিভাবে তৈরি হয়েছে জানো, দ্বি গো বিনিময়ে কৃত, গো হলো গরু, মানে দুটো গরুর বিনিময়ে কৃত, এইভাবে জিনিসটা, এই শব্দবন্ধটা তৈরি হয়েছে এবং পূর্বপদ এইরকম সংখ্যাবাচক হয়ে রয়েছে। তাহলে এক্ষেত্রে তাহলে দ্বিগু সমাসের আরও আমি কয়েকটা দ্বিগু সমাসের উদাহরণ দিয়ে দিই, তারপর আমি সংজ্ঞাটা ব্যাখ্যা করে দেবো। যেমন ধরো সপ্তাহ, সপ্তাহ এটাকে ব্যাস বাক্য করলে হবে সপ্ত অহের সমাহার। অহ মানে দিন, সপ্ত হলো 7, 7 দিনে এক সপ্তাহ হয় তোমরা জানো। সপ্ত অহের সমাহার সপ্তাহ। যদি বলি তে মাথা, 3 মাথার সমাহার, তে মাথা রাস্তা,
তিন মাথার সমাহার। দ্বিগু সমাসকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। কি কি? সমাহার দ্বিগু আর তদ্ধিতার্থক দ্বিগু। উপরের যে উদাহরণগুলো আমি আগে দিলাম এগুলো সবই কিন্তু সমাহার দ্বিগু। সমাহার মানে হলো সমষ্টি, তাহলে সেখানে সমষ্টি বোঝাবে। এখানে সমাহার দ্বিগুর সংজ্ঞাটা তোমরা লক্ষ্য করো। যে দ্বিগু সমাসে সমস্ত পদটির দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায় তাকে সমাহার দ্বিগু বলে। শত অব্দের সমাহার, শতাব্দী, মানে 100টা বছরের যোগফল হলো শতাব্দী। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, 7টা দিনের সমষ্টি। ত্রিফলা, ত্রিফলের সমাহার, 3টে ফল। আমলকি, হরিতকি, বয়রা, সেটা তোমরাই জানো, সে আগে একটা প্রবন্ধ পড়েছিলে। তাহলে 3টে ফলের সমাহার, ত্রিফলা। এগুলো হলো সমাহার দ্বিগু। এরপরে আর একটা যে ভাগ আছে সেটা হলো তদ্ধিতার্থক দ্বিগু। এই তদ্ধিতার্থক দ্বিগু আসলে সংস্কৃত ব্যাকরণের অনুসরণেই বাংলা ব্যাকরণ সেভাবে লেখা হয়েছে। তদ্ধিতার্থক দ্বিগু প্রয়োগ বাংলায় সেভাবে নেই এবং এ নিয়ে অনেকটা বিতর্কও আছে। যাই হোক, বিষয়টা আমাদের জেনে নিতে হবে। তদ্ধিতার্থক দ্বিগু বিষয়টা কি? তদ্ধিত অর্থক মানে তদ্ধিত প্রত্যয়ের একটা ব্যাপার এখানে আছে। তদ্ধিত প্রত্যয় তোমরা জানো, প্রত্যয় পড়ার সময় পড়েছো। কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ধাতুর পরে যে প্রত্যয়গুলো যুক্ত হয় সেগুলো কৃত প্রত্যয়, আর শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলো হলো তদ্ধিত প্রত্যয়। এখানে ওই পরপদে তদ্ধিতার্থক শব্দের যোগ আছে। তাহলে আমি তদ্ধিতার্থক দ্বিগু এর সংজ্ঞাটা একটু তোমাদের বলে দিচ্ছি। যে দ্বিগু সমাসের শেষে একটি তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে ওই প্রত্যয়যুক্ত পরপদের অর্থকেই প্রধান করে তোলে তাকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। এটা একটু বুঝে নাও তোমরা। যেমন উদাহরণ যেটা দেখো, দ্বি গোয়ের বিনিময়ে কৃত। দ্বি হলো দুটি, গো হলো গরু। দুই গোয়ের বিনিময়ে কৃত দ্বিগু। এখানে দেখো দ্বি একটা বর্ণ আছে, দ্বি যুক্ত গো যুক্ত উ। এখানে সমাসের শেষে উ হলো তদ্ধিত প্রত্যয়। পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ দ্বি আছে এবং পরপদ গোয়ের অর্থ প্রধান, তাই এটি তদ্ধিতার্থক দ্বিগু। অন্য উদাহরণও আছে। অন্য উদাহরণ বাংলায় এরকম অনেকগুলোই আছে, যেমন 5 কড়ি, 7 কড়ি, এরকম সব। এইগুলোর ক্ষেত্রে কি হয়? 5 কড়ির বিনিময়ে কৃত 5 কড়ি। এখানে কি হলো? সমাসবদ্ধ পদটির শেষে অপ্রত্যয় বা শূন্য প্রত্যয় যুক্ত হয়েছে। আপাতভাবে মনে হচ্ছে প্রত্যয় তো নেই, কোথায় তদ্ধিত প্রত্যয় রইল রে? হ্যাঁ, ওইটা অপ্রত্যয় বা শূন্য প্রত্যয় হয়েছে, যার অর্থ হলো বিনিময়ে কৃত। তাহলে এই হলো দ্বিগু সমাসের বিভাগ। এই বিভাগ দুটোই আমি আলোচনা করে দিলাম। তোমরা টেক্সটটাকে খুব ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। আমি কিছু অনুশীলনীয় দিয়ে দেবো, সেগুলোকে ভালো করে তৈরি করে রাখবে। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।